একটা দেশ যেখানে সকালে আপনি হাঁটবেন আফ্রিকার লাল মাটির রাস্তায়, দুপুরে বসবেন একটা আরবি ক্যাফেতে মিষ্টি চা খেতে, আর বিকেলে হঠাৎ মনে হবে এটা তো ইউরোপের কোনো শহর। একই দিনে একই দেশে। এটাই মরক্কো। আর এই ভিডিওর শেষে আপনি জানবেন কেন এই একটা দেশ পুরো পৃথিবীর ম্যাপকে গুলিয়ে দেয়। কিন্তু মরক্কো কি আফ্রিকার দেশ, নাকি আরব দেশ, নাকি ইউরোপের কাছাকাছি একটা কিছু? উত্তরটা হচ্ছে তিনটাই। আর এটা কোনো রূপক কথা না, এটা বাস্তব ভূগোল। মরক্কোর একদম উত্তরে জিব্রাল্টার প্রণালী, মাত্র ১৪ কিলোমিটার চওড়া একটা পানির স্ট্রিপ। এই ১৪ কিলোমিটার পার হলেই স্পেন। আবহাওয়া পরিষ্কার থাকলে মরক্কোর তানজিয়ের শহর থেকে খালি চোখেই স্পেনের পাহাড় দেখা যায়। এখন ভাবুন, একটা দেশের সীমানা থেকে ইউরোপ দেখা যাচ্ছে খালি চোখে। এটা পৃথিবীর খুব কম দেশের ভাগ্যে আছে। কিন্তু গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই আসল যাত্রা শুরু। মরক্কোর ভেতরে ঢুকলে আপনি দেখবেন সাহারা মরুভূমির সোনালি বালি, যেটা একদম খাঁটি আফ্রিকান দৃশ্য। উটের সারি, বালির টিলা, রাতে আকাশ ভর্তি তারা। এটা আফ্রিকা মহাদেশের অংশ, তাই এই দৃশ্য থাকারই কথা। আবার একই দেশে আছে মারাকেশের মতো শহর, যেখানে মসজিদের আজান শোনা যায়, বাজারে দরদাম হয় আরবিতে, খাবারে আছে তাজিন আর কুসকুস, যেটা পুরোপুরি আরব ইসলামিক সংস্কৃতি। আর তারপর আছে চেফচাওয়েন, নীল রঙের শহর। পুরো শহরের দেয়াল, দরজা, সিঁড়ি সব নীল রঙে রাঙানো। এই দৃশ্য দেখলে মনে হবে গ্রিসের কোনো দ্বীপে চলে এসেছেন। ইউরোপিয়ান ভাইব একদম টনটনে। তিনটা মহাদেশের ছোঁয়া একটা দেশে। কিন্তু প্রশ্ন হলো, এই মিশ্রণটা তৈরি হলো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে মরক্কোর মানুষের মধ্যেই। আর এটাই এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। মরক্কোর আসল মূল অধিবাসী কারা জানেন? আরব না, এরা হলো আমাজিগ জাতি, যাদের ইউরোপে সাধারণত বারবার বলে ডাকা হয়। এই মানুষরা উত্তর আফ্রিকায় বাস করছে হাজার হাজার বছর ধরে। ৭ম শতাব্দীতে আরবরা আসারও অনেক আগে থেকে। মজার তথ্য হলো, আমাজিগ শব্দটার অর্থ হয় মুক্ত মানুষ বা স্বাধীন জাতি। আর বারবার শব্দটা তারা নিজেরাও পছন্দ করে না, কারণ এটা এসেছে আরবি শব্দ থেকে, যার মানে অনেকটা বর্বর। তাই এখন সম্মান দেখিয়ে সবাই তাদের আমাজিগ বলেই ডাকে। আজকের মরক্কোতে জনসংখ্যার প্রায় ১/৩ মানুষ আমাজিগ ভাষায় কথা বলে। আর মজার ব্যাপার হলো, একটা আমাজিগ ভাষা বলে কিছু নেই, বরং আছে কয়েকটা আলাদা ভাষা, যেমন তারিফিত, তাশেলহিত আর সেন্ট্রাল অ্যাটলাস তামাজিগত। এগুলো এতটাই আলাদা যে একটা ভাষার মানুষ আরেকটা ভাষা বুঝতেই পারে না। তাদের একটা নিজস্ব প্রাচীন লিপিও আছে, যার নাম তিফিনাগ। ২০১১ সালে মরক্কোর সংবিধানে তামাজিগতকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়। আজ মরক্কোর রাস্তার সাইনবোর্ডে আরবি আর ফরাসির পাশাপাশি এই তিফিনাগ লিপিও দেখা যায়। তারপর ৭ম শতাব্দীতে আরবরা আসে, ইসলাম নিয়ে আসে। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। আরবি ভাষা প্রথমে শুধু শহরেই ছড়ায়, গ্রামাঞ্চল আর পাহাড়ি এলাকায় আমাজিগ ভাষাই টিকে থাকে বহু শতাব্দী ধরে। এমনকি বারবার রাজবংশগুলোই মারাকেশ আর ফেজের মতো শহর প্রতিষ্ঠা করে, আর একসময় স্পেনের একটা বড় অংশ শাসন করে। তো মরক্কোর ইতিহাসে আমাজিগরা কোনো পার্শ্ব চরিত্র না, বরং তারাই মূল স্থপতি। আর এই সত্যিটা বেশিরভাগ মানুষ জানেই না। আর ইউরোপের ছাপ, সেটা এসেছে দুইভাবে। প্রথমত, ভৌগোলিক নৈকট্য। স্পেন এত কাছে যে বহু শতাব্দী ধরে দুই পাড়ের মানুষ যাতায়াত করেছে, ব্যবসা করেছে। দ্বিতীয়ত, বিংশ শতাব্দীতে ফ্রান্স আর স্পেন মরক্কোকে ঔপনিবেশিক শাসনে রেখেছিল ১৯১২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত। আজও ফরাসি ভাষা মরক্কোর অফিস আদালতে, ব্যবসায়, শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রায় অর্ধেকের বেশি মরক্কোবাসী ফরাসি বলতে পারে। আর দেশের উত্তরাঞ্চলে তেতুয়ান আর তানজিয়েরের মতো শহরে স্প্যানিশ ভাষাও প্রচলিত, কারণ ওই এলাকাগুলো একসময় স্পেনের অধীনে ছিল। তো একটা মানুষ মরক্কোতে বড় হচ্ছে, বাসায় কথা বলছে আমাজিগ বা আরবিতে, স্কুলে পড়ছে ফরাসি ভাষায়, রাস্তায় হয়তো দুই একটা স্প্যানিশ শব্দ শিখছে, আর নামাজ পড়ছে ইসলামী রীতিতে। এই এক জায়গার মানুষের মধ্যেই ৩ মহাদেশের ইতিহাস মিশে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বৈচিত্র্য কি শুধু ইতিহাস, নাকি আজকের মরক্কোকে সত্যিই বদলে দিচ্ছে?
চলুন এবার আজকের মরক্কোতে আসি, কারণ এই দেশ শুধু ঐতিহ্যের জাদুঘর না, এটা এখন পৃথিবীর দ্রুততম বৃদ্ধি পাওয়া ট্যুরিজম মার্কেটগুলোর একটা। 2026 সালের প্রথম 5 মাসেই মরক্কোতে ঘুরতে এসেছে 77 লাখ আন্তর্জাতিক পর্যটক। শুধু মে মাসেই এসেছে 17 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় 13% বেশি। আর 2025 সালে পুরো বছরে মরক্কোতে ঘুরতে এসেছিল প্রায় 2 কোটি মানুষ, যা আগের বছরের চেয়ে 14% বেশি। শুধু পর্যটক সংখ্যা না, তাদের খরচও বেড়েছে বড় আকারে। 2026 সালের প্রথম 3 মাসেই মরক্কো ট্যুরিজম খাতে আয় হয়েছে প্রায় $3 বিলিয়ন, যেটা আগের বছরের তুলনায় 24% বেশি। মানে মানুষ শুধু বেশি সংখ্যায় আসছে না, প্রতি ট্রিপে খরচও করছে বেশি। কেন এত মানুষ হঠাৎ মরক্কোমুখী? একটা বড় কারণ সামনে আসছে, 2030 সালের ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপ মরক্কো, স্পেন আর পর্তুগাল যৌথভাবে আয়োজন করবে। এটাই প্রথমবার যখন একটা আফ্রিকান দেশ বিশ্বকাপ সহ আয়োজন করছে। এই খবর সামনে আসার পর থেকে মরক্কো সরকার এয়ারপোর্ট, রাস্তাঘাট, হোটেল খাতে বিশাল বিনিয়োগ শুরু করেছে। লক্ষ্য এখন বছরে 3 কোটি পর্যটক টানা, রাজস্ব প্রায় $20 বিলিয়ন নিয়ে যাওয়া। ট্যুরিজম খাত এখন দেশের মোট অর্থনীতির প্রায় 7% যোগান দেয়, আর প্রায় 9 লাখ মানুষের কর্মসংস্থান এই খাতেই। মানে মরক্কো শুধু অতীতের গল্প বলছে না, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। আর এই প্রস্তুতির পেছনে যে শহরগুলো সবচেয়ে বেশি আলোচনায়, সেগুলো একটু পরেই দেখাচ্ছি। কিন্তু তার আগে বলি যেটা বেশিরভাগ মানুষ জানেই না। মরক্কোর রাজধানী কিন্তু মারাকেশ বা কাসাব্লাঙ্কা না, যেটা মানুষ প্রায় ভুল করে। আসল রাজধানী হলো রাবাত, তুলনামূলক শান্ত, পরিচ্ছন্ন একটা শহর যেখানে সরকারি কাজকর্ম হয়। আর কাসাব্লাঙ্কা হলো মরক্কোর সবচেয়ে বড়, সবচেয়ে ব্যস্ত অর্থনৈতিক শহর। এখানেই আছে হাসান দ্বিতীয় মসজিদ, পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার এই মসজিদেরই। আর এই মসজিদটা এমনভাবে বানানো যে এর একটা অংশ সরাসরি সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। মারাকেশ হলো মরক্কোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর। এখানকার জামা এল ফানা স্কয়ার রাতের বেলা পুরো জীবন্ত হয়ে ওঠে। সাপুড়ে, গল্পকার, খাবারের স্টল, সঙ্গীত সব একসাথে। এই স্কয়ারকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃতি দিয়েছে। আর সাহারা মরুভূমির দিকে গেলে পাবেন মারজুকা, যেখান থেকে উটের পিঠে চড়ে মরুভূমির ভেতরে ক্যাম্পে রাত কাটানো যায়। রাতে ঘুম ভাঙলে মাথার উপর যে আকাশ দেখবেন, সেটা শহরের কোনো আকাশের সাথে মিলবে না। মরুভূমির এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চালায় স্থানীয় আমাজিক পরিবার, যারা রাতে ঐতিহ্যবাহী গান শোনায় আর সকালে রুটি বানানো শেখায় পর্যটকদের। তো একটা দেশে আপনি একদিনে মসজিদ, একদিনে বাজার, একদিনে মরুভূমি আর একদিনে নীল রঙের শহর দেখতে পাচ্ছেন। এত ভ্যারাইটি একসাথে পৃথিবীর খুব কম জায়গায় পাওয়া যায়। কিন্তু মারাকেশ, ফেজ, চেফচাওয়ানের বাইরেও মরক্কোতে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম বেশিরভাগ মানুষ শোনেইনি, আর এগুলোই আসলে সবচেয়ে বেশি রিল্যাক্সেশনের জন্য সেরা। প্রথমেই বলি এসাউইরা, আটলান্টিক মহাসাগরের পারে একটা ছোট্ট শহর। মারাকেশের হইচই থেকে মাত্র 2.5 ঘন্টার দূরত্বে। এখানে সার্ফিং হয়, সামুদ্রিক খাবার পাওয়া যায় তাজা, আর পুরনো দুর্গের দেয়াল ধরে হাঁটা যায় সূর্যাস্তের সময়। যারা মারাকেশে গিয়ে ভিড়ে ক্লান্ত হয়ে যান, তাদের জন্য এসাউইরা একদম নিখুঁত। তারপর আছে উজুদ জলপ্রপাত, মারাকেশ থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। 110 মিটার উঁচু থেকে 3 ধাপে পানি নেমে আসে। চারপাশে সবুজ পাহাড় আর মাঝে মধ্যে বুনো বানরও দেখা যায়। একদিনের ট্রিপেই এই জায়গা কভার করা যায়। আর যারা সিনেমার পোকা, তাদের জন্য আছে আইতো বেন হাদ্দু, একটা প্রাচীন মাটির কেল্লা শহর যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট। গ্ল্যাডিয়েটর আর গেম অফ থ্রোনসের মতো বড় বড় প্রোডাকশন এখানেই শ্যুট হয়েছে। মরুভূমির পথেই পড়ে এই জায়গা, তাই সাহারা যাওয়ার সময় সহজেই ঘুরে নেওয়া যায়। আর যদি একদম নিরিবিলি, ভিড়হীন কিছু চান, তাহলে আছে আগাফায় মরুভূমি, মারাকেশ থেকে মাত্র 40 মিনিটের দূরত্বে। সাহারার মতো বিশাল না, কিন্তু এখানে হট এয়ার বেলুনে চড়ে সূর্যোদয় দেখা যায়, আর রাতে তাঁবুতে বসে তারা দেখতে দেখতে ডিনার করা যায়। পুরো ব্যাপারটা একদম সিনেমাটিক। কিন্তু একটা জিনিস আছে যেটা মরক্কোকে শুধু সুন্দর দেশ থেকে আলাদা করে দেয়, সেটা হলো এখানকার মানুষের আতিথেয়তা। মরক্কোতে গেলে অচেনা মানুষও আপনাকে চা খাওয়ার দাওয়াত দিবে। এখানকার মিন্ট টি শুধু একটা পানীয় না, এটা একটা সামাজিক রীতি। কারো বাসায় গেলে চা না খেয়ে বের হওয়া রীতিমতো অভদ্রতা ধরা হয়।
আর মরক্কোর বাজার বা শুক, এখানে দরদাম করাটাই সংস্কৃতির অংশ। দোকানদার প্রথম যে দাম বলবে সেটা কখনোই আসল দাম না। এটা একটা খেলা, একটা কথোপকথন, যেটা দুই পক্ষই উপভোগ করে। আর যদি কখনো আটলাস পর্বতের কোনো গ্রামে যান, দেখবেন আমাজিক পরিবারগুলো আজও নিজেদের হাতে কার্পেট বুনছে, রূপার গয়না বানাচ্ছে। এমন কারুকাজ যেটা শত শত বছর ধরে হাত বদল হয়ে আসছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। এখন প্রশ্ন হলো, এই যে তিন সংস্কৃতির মিশ্রণ, এই যে আতিথেয়তা, এই যে দ্রুত বদলে যাওয়া অর্থনীতি, এগুলো কি মরক্কোর মানুষদের কাছে সমস্যা তৈরি করে, নাকি এটাই তাদের সবচেয়ে বড় শক্তি? উত্তরটা হলো, এটাই তাদের পরিচয়। মরক্কোর মানুষ নিজেদের একই সাথে আফ্রিকান, আরব আর ভূমধ্যসাগরীয় বলে মনে করে। কোনো দ্বন্দ্ব নেই, বরং এই বহুমাত্রিক পরিচয়ই তাদের গর্বের জায়গা। তো এবার বুঝতেই পারছেন কেন মরক্কোকে এক কথায় বর্ণনা করা যায় না। এটা এমন একটা দেশ যেখানে আফ্রিকার মাটি, আরবের সংস্কৃতি আর ইউরোপের ছোঁয়া সবকিছু একসাথে বাস করে, কোনো সংঘাত ছাড়াই। আর 2030 বিশ্বকাপের সাথে সাথে এই দেশ পৃথিবীর ম্যাপে আরও বড় জায়গা নিতে যাচ্ছে। আমার পরের ভিডিওতে আমরা যাব আরেকটা দেশে, যেটার গল্প আরও অবাক করার মতো। আর এই ভিডিও যদি নতুন কিছু জানার আনন্দ দিয়ে থাকে, সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে লিখুন, আপনি যদি মরক্কো যেতে পারতেন, সবার আগে কোন জায়গায় যেতেন? মারাকেশের বাজার নাকি সাহারার রাত? দেখা হবে পরের ভিডিওতে।